আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সহকারী শিক্ষক নলবাস্ত উচ্চ বিদ্যালয়। আমি আজ দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক কণিকা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ। এই কটা টপিকসের উপর আমি আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করা যাক, মৌলিক কণিকা কি? তোমরা ইতিমধ্যেই পরমাণুর গঠন সম্পর্কে কিছু জেনেছ অষ্টম শ্রেণীতে, যে প্রত্যেক পরমাণু কিছু মৌলিক কণিকা দ্বারা গঠিত। সেই মৌলিক কণিকা কাকে বলে আমি একটু দেখি, তোমরা যারা আছো তারা একটু লেখা নাও। মৌলিক কণিকা যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। মৌলিক কণিকা তিন ধরনের। যথা এক নম্বর হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, তিন নম্বর হচ্ছে কম্পোজিট কণিকা। কি বললাম? দেখো, যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। মৌলিক কণিকা তিন ধরনের। এক নম্বর হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা। তোমাদের বইয়ে শুধু স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি শুধু সেই স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আলোচনা করব। কিন্তু তোমাদের একটু জানার স্বার্থে আমি মৌলিক কণিকার ক্লাসিফিকেশনটা বলে দিলাম। স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা। তাহলে আমরা স্থায়ী মৌলিক কণিকা জানবো। স্থায়ী মৌলিক কণিকা আবার তিনটি। এক নম্বরে ইলেকট্রন, দুই নম্বরে প্রোটন, তিন নম্বরে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি কণিকা তারা পরমাণু গঠিত। তাহলে পরমাণুতে অল টাইম মানে স্থায়ী ভাবে সবসময় পরমাণুকে আমরা যখনই পর্যবেক্ষণ করবো সেখানে আমরা তিন ধরনের কণিকা দিতে পারবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে? তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা একটু জানি, ইলেকট্রন বৈশিষ্ট্য সম্পর্কে। ইলেকট্রন দেখো, ইলেকট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। ইলেকট্রন পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। নাম্বার 2, এটি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রনের আধান বা চার্জ ঋণাত্মক। ইলেকট্রনের ভর খুবই নগণ্য।
ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10 inverse 28 গ্রাম। 9.11 into 10 inverse 28 গ্রাম। এখানে তোমরা খেয়াল করবা অনেক সময় কেজিতেও আসে, যদি কেজি হয় তাহলে আসবে হচ্ছে 9.11 into 10 inverse 31 কেজি। ঠিক ছিল সময় যদি আসে তাহলে একটু খেয়াল করবো যে ইলেকট্রনের ভরটা কি কেজিতে আছে না গ্রামে আছে। যদি গ্রামে থাকে তাহলে 9.11 into 10 inverse 28 গ্রাম, এবং যদি কেজিতে থাকে তাহলে 9.11 into 10 inverse 31 কেজি। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে -1.60 into 10 inverse 19 কুলম্ব। ইলেকট্রনকে ই দ্বারা সূচিত করা হয়। তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা কি জানলাম? ইলেকট্রন হচ্ছে মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। ইলেকট্রনের আধান ঋণাত্মক। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10 inverse 28 গ্রাম, অথবা 9.11 into 10 inverse 31 কেজি। ইলেকট্রনের চার্জ -1.60 into 10 inverse 19 কুলম্ব, এবং ইলেকট্রনকে ই দ্বারা সূচিত করা হয়। এবার আসি আমরা প্রোটন সম্পর্কে। এটি হচ্ছে ধনাত্মক কণিকা। প্রোটনের ভর 1.67 into 10 inverse 24 গ্রাম। প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম কিন্তু বিপরীত। 1.60 into 10 inverse 19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ কত ছিল? -1.60 into 10 inverse 19 কুলম্ব, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.60 into 10 inverse 19 কুলম্ব। প্রোটনের ভর হচ্ছে প্রোটনের চার্জ। প্রোটনকে P বা H+ দ্বারা সূচিত করা হয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রোটনকে কেন H+ দ্বারা সূচিত করা হয়? তোমরা জানো হাইড্রোজেনই একমাত্র মৌল যে মৌলটা শুধুমাত্র একটা ইলেকট্রন একটা প্রোটন দ্বারা গঠিত। অতএব হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করা হয়, তাহলে কি দাঁড়ায়? H+। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? প্লাস হয়। তাহলে হাইড্রোজেন কি দ্বারা গঠিত ছিল? শুধুমাত্র একটা ইলেকট্রন এবং একটা প্রোটন। সেই জায়গায় থেকে যদি শুধু একটা ইলেকট্রন বাদ দেওয়া হয় তাহলে থাকে কি? শুধু একটা প্রোটন থাকে। এই কারণে এই প্রোটনটাকে H+ দ্বারা সূচিত করা হয়। পরীক্ষায় আসে 6 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন আয়নকে কেন প্রোটনকে কেন হাইড্রোজেন আয়ন দ্বারা সূচিত করা হয়? এখান থেকে প্রোটনের একটা সংজ্ঞা যদি দিয়ে তোমরা বলে দাও তাহলেই হয়ে যাবে যে হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যা থাকে তাকে প্রোটন বলা হয়। অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত, সেখান থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে থাকে শুধু একটা প্রোটন। কিন্তু যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে হাইড্রোজেন, এই কারণে হাইড্রোজেনের উপরে একটা প্লাস দিতে হয়। তাহলে আমরা প্রোটনের কি জানলাম?
এটি ধনাত্মক কণিকা, প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻²৪ গ্রাম। এটা যদি কেজিতে থাকে তাহলে থাকবে হলো 1.673 × 10⁻²৭ কেজি। প্রোটনের চার্জ হচ্ছে 1.60 × 10⁻19 কুলম্ব। প্রোটনকে পি বা হাইড্রোজেন আয়ন দ্বারা সূচিত করা হয়। এবার আসি নিউট্রন সম্পর্কে। তিন নম্বর নিউট্রন। এটি হচ্ছে চার্জ নিরপেক্ষ কণিকা। এটি চার্জ বা আধান নিরপেক্ষ। কণিকা নাম্বার 2, নিউটনের ভর 1.675 × 10⁻²৪ গ্রাম। কেজি হলে কি আসবে 1.675 × 10⁻²7 কেজি। নিউটনকে n দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা তিনটা মৌলিক কণিকার বৈশিষ্ট্য জানলাম। সর্বশেষে নিউটন, এটি চার্জ নিরপেক্ষ কণিকা। নিউটনের ভর হচ্ছে 1.675 × 10⁻²৪ গ্রাম। নিউটনকে n দ্বারা সূচিত করা হয়। তাহলে তিন ধরনের কণিকার মধ্যে আমরা প্রথমটা পেয়েছি ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। আমাদের প্রথম যেটা ছিল মৌলিক কণিকা শেষ হলো। এখন আসে আমরা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার সংখ্যাটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছো। পারমাণবিক সংখ্যা, তার আগে আমি একটা জিনিস দেখাই। এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কক্ষপথ, পরমাণু কক্ষপথ। এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন এখন নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? আমরা তো দেখলাম যে পরমাণু তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে ইলেকট্রন থাকে বাহিরে, আর নিউক্লিয়াস ইকুয়াল আমরা লিখতে পারি প্রোটন যোগ নিউট্রন। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে হয় নিউক্লিয়াস। আর এই প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে কেন্দ্র বহির্ভূত অঞ্চলে অর্থাৎ কক্ষপথে, অরবিটে। এখানে আমরা দুইটা কণিকা দেখতে পারতেছি। একটা হচ্ছে প্রোটন, সে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর একটা দেখতেছি হচ্ছে নিউট্রন, সে হচ্ছে চার্জ নিরপেক্ষ কণিকা। এই দুইটা একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করছে। এখন আসি আমরা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা আমরা কি বলবো? যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে বিজ্ঞানী হেনরি মোজলে। বিরাট অবদান। পারমাণবিক সংখ্যাটা রসায়নের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে হেনরি মোজলে 1913 সালে, রাদারফোর্ডের ছাত্র হেনরি মোজলে 1913 সালে তার ল্যাবরেটরিতে বসে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে। এমনকি তিনি পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা সূচিত করেন। মনে রাখবা যে জেড দ্বারা পারমাণবিক সংখ্যা বোঝানো হয়। হেনরি মোজলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে ভর সংখ্যা।
ভর সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। পরমাণুর ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরকেই বুঝি। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে পূর্বের অধ্যায়ে আছে যে পরমাণুর ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভর বুঝি, আর নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। তাহলে ভর সংখ্যা কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর সংখ্যা গেল। এবার আসবো আমরা আইসোটোপ। আলোচনার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আইসোটোপ একটা গুরুত্বপূর্ণ টপিক। আইসোটোপ 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 আইসো শব্দের অর্থ হচ্ছে একই, টোপ শব্দের অর্থ হচ্ছে স্থান। তাহলে টোটাল আইসোটোপের অর্থটা কি দাঁড়ালো? একই স্থান। এটা আসলে কোন স্থানের কথা বলা হয়েছে জানো কি? এটা হচ্ছে পর্যায় সারণীর স্থানের কথা বলা হয়েছে। আইসোটোপ কেমন একটা মৌল যার পর্যায় সারণীতে একই জায়গায় অবস্থান। কারণ একই মৌলের একাধিক আইসোটোপ থাকে, কিন্তু তার জন্য পর্যায় সারণীতে তার আলাদা আলাদা ঘর দেওয়া হয়নি, একটা মাত্র ঘরই দেওয়া হয়েছে। এই কারণে বলা হয়েছে আইসোটোপ শব্দের জন্য একই স্থান। আইসোটোপ যতই থাকে একটা মৌলের, কিন্তু তার জায়গা কিন্তু একটাই। তাহলে আইসোটোপ জিনিসটা কি? যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এক, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ যদি আমরা দেখি, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। দেখো এই হাইড্রোজেনের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? 1। এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এটার ভর সংখ্যা কত? 1, এটা 2, এটা 3। তাহলে আমাদের সংখ্যার সাথে একটু খেয়াল করে দেখো, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, টোটাল আছে 7টা, কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় 3টা। প্রথমটার নাম কি? হাইড্রোজেন। এটাকে আমরা হাইড্রোজেন বলি। এটার একটা নাম আছে প্রোটিয়াম। প্রোটিয়াম। তারপরেরটা হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। তারপরটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেন তিনটা আইসোটোপের নাম কি? হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই হাইড্রোজেন দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয়, এই হাইড্রোজেন দ্বারা অর্থাৎ ডিউটেরিয়াম দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয়, সেখানে হাইড্রোজেনের ভর ধরতে হবে 2। যেমন আমরা একটা সংকেত প্রায়ই দেখি, অসংখ্যবার পরীক্ষায় আসছে, ভারী পানির সংকেত কি? ভারী পানি, এমনি পানির সংকেত তো আমরা সবাই জানি H2O। ভারী পানির সংকেত কি? এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে, তোমরা দেখবা। ভারী পানি সেটা হলো D2O। D2O। এখন আমরা এমনি পানি যেটা H2, এটার ভর আমরা জানি, হাইড্রোজেনের ভর কত? 1 গুণন 2 যোগ 16। তাহলে কত আছে? 2 যোগ 16 ইকুয়াল টু 18। তাহলে পানির আণবিক ভর কত? 18। কিন্তু ভারী পানি যখন হবে, সেই ক্ষেত্রে তার আণবিক ভরটা কত হবে? এখানে যেহেতু D2O, সেই ক্ষেত্রে এটার নাম হবে ডিউটেরিয়াম অক্সাইড। তাহলে D মানে হচ্ছে যে ডিউটেরিয়াম। এই ক্ষেত্রে হাইড্রোজেনের ভর কত? 2। তাহলে 2 গুণন 2 যোগ 16, তাহলে 4 যোগ 16 ইকুয়াল হচ্ছে 20।
দুই ভাবে আসে প্রশ্ন যে ভারী পানির আণবিক ভর কত, ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড মানে D2, যার আণবিক ভর হচ্ছে 20। আর এমনি সাধারণ পানি যেটা সেটা হলো H2 মানে হাইড্রোজেন অক্সাইড, যার আণবিক ভর হচ্ছে 18। তাহলে আমরা এখানে উদাহরণ দিলাম হাইড্রোজেনের 3টা আইসোটোপ। এইভাবে অনেক বড় আইসোটোপ আছে, কার্বনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে। কার্বনের 3টা আইসোটোপ একটু দেখে রাখো, এটাও আসে কার্বন 12 6, কার্বন 13 6, কার্বন 14 6। দেখো এই ক্ষেত্রেও দেখো যে পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6 সংখ্যার সাথে দেখো কত মিল। যে সকলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা 12 13 14, যে সকলের পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেন 8 16, অক্সিজেন 17 8, অক্সিজেন 18 8। দেখো এই পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন। তো যে পর্যন্ত পড়লাম তোমরা এগুলা বাসায় বইয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখবা এবং ইলেকট্রন প্রোটন নিউট্রনের একটা ছক আকারে তার বৈশিষ্ট্যগুলা লিখে নিয়ে আসবা। ঠিক আছে, ভালো থাকবা সবাই, খুদা হাফেজ।